নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের গল্প নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা সমুদ্রজয়ী কলম্বাস। এর আগের সপ্তাহে আমরা আপনাদের প্রথম পর্ব শুনিয়েছিলাম। আজ শোনাতে চলেছি সমুদ্রজয়ী কলম্বাসের শেষ পর্ব। তাহলে চলুন আমরা শুনে আসি তার শেষ পর্বটি। যেদিন কলম্বাস সাগর জলে ভাসলেন, সেদিন যদি তিনি কোনো উপায়ে দেখতে পেতেন যে তার সামনের ভাগ্যে কী সব দুর্দিন জমা হয়ে রয়েছে, তাহলে তিনি যেই হন না কেন কখনোই এই অভিযানে পা বাড়াতে অগ্রসর হতেন না। প্রথম দুদিন একরকম নির্বিঘ্নেই কাটল। তৃতীয় দিন থেকে গণ্ডগোল দেখা দিতে লাগলো। তিনখানা জাহাজের ভেতরে প্রথম তিনটা জাহাজখানা গোলমাল শুরু করলো। কলম্বাস লক্ষ্য করে দেখলেন যে যে লোকটার কাছ থেকে জাহাজটি কেনা হয়েছিল, লোকটি বদমাইশি করে তার কতকগুলি অংশ এমন জাতাভাবে জোড়াতালি দিয়ে চালিয়ে দিয়েছে যে সে নিশ্চয়ই অনুমান করেছিল জাহাজখানি কিছু দূর গিয়ে ফিরে আসতে বাধ্য হবে। মার্টিন পিঞ্জন ছিলেন এই অভিযানের পিন্টার ক্যাপ্টেন। তিনি নিজে একজন খুব সুদক্ষ নাবিক ছিলেন। যখন তিনি দেখলেন যে পিন্টার গোলমাল শুরু হয়েছে, তিনি সমুদ্রের মাঝখানে কোনো রকমে তাকে মেরামত করে চালাতে লাগলেন। কিন্তু ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত কোনো মতে এসে পিন্টার চলতে চাইল না। কলম্বাস দেখলেন যে জাহাজ নিয়ে সমুদ্রের ভেতরে আর অগ্রসর হওয়া নিরাপদ নয়। কাজেই ক্যানারি দ্বীপ থেকে পিন্টার বদলে আর একখানি জাহাজ জোগাড় করবার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেখানে থাকতে থাকতেই তিনি খবর পেলেন যে তাকে ধরবার জন্য পর্তুগালের রাজার আদেশে সৈন্য নিয়ে পর্তুগাল জাহাজ ছুটে আসছে। এই সংবাদ শুনে কলম্বাস ক্যানারি দ্বীপে আর অপেক্ষা করতে পারলেন না। বিশেষ করে তিনি আশঙ্কা করলেন তার সহযাত্রীরা যদি এই সংবাদ জানতে পারে, তাহলে তারা তো আর অগ্রসরই হবে না। সমস্ত আয়োজন সূচনাতেই বিনষ্ট হয়ে যাবে। তাই আর কাল বিলম্ব না করে 6ই সেপ্টেম্বর তারিখে তিনি ভগ্ন দেহ পিনটাকে নিয়েই সমুদ্রের ভেতরে ঢুকে পড়লেন। কিছুদূর অগ্রসর হয়ে তিনি বুঝতে পারলেন যে পর্তুগালের জাহাজ আর তাদের নাগাল পেতে পারে না। তিনি কিছুটা আশ্বস্ত বোধ করলেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু তারা তটভূমি থেকে সমুদ্রের মধ্যে বেশি দূর অগ্রসর হননি। তটভূমি দৃষ্টিসীমানার মধ্যে রেখেই তারা অগ্রসর হচ্ছিলেন। কিন্তু ক্রমশ তটরেখা অদৃশ্য হয়ে যেতে লাগলো এবং সেই সঙ্গেই বাতাসের চেহারাও বদলাতে লাগলো। এতদিন শান্ত বাতাসে একরকম নির্বিঘ্নেই তারা অগ্রসর হয়ে আসছিলেন। যাত্রা করবার সময় তার সহযাত্রীদের মনে যে আশঙ্কা ছিল, তা ওই কদিনের সুবাসে কদাচিৎ বিদূরিত হয়ে আসছিল। কিন্তু তটরেখা থেকে তারা যতই সমুদ্রের ভেতরে প্রবেশ করতে থাকে, বাতাসের শান্ত মূর্তি ততই পরিবর্তিত হতে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে তার সহযাত্রীদের মনে আবারও আতঙ্ক মাথা তুলে জেগে উঠতে লাগলো। ক্রমশ বাতাস ঝড়ে পরিণত হলো। ঝড়ের সঙ্গে সঙ্গে তরঙ্গের চেহারাও বদলাতে লাগলো। সমুদ্র উন্মাদ নর্তনে যেন লাফিয়ে চলছে আকাশের মেঘকে স্পর্শ করবার জন্য। যেদিকে চাও সেদিকেই সেই মেঘস্পর্শী তরঙ্গের দল। তার মধ্যে 3 টুকরো তৃণখণ্ডের মতো 3খানি জাহাজ ঢেউয়ের মাথায় উঠছে আর নামছে। কলম্বাসের সহযাত্রীরা ভেঙে পড়ল। কলম্বাস তাদের বোঝালেন যে সমুদ্রের এই অস্বাভাবিক অবস্থা বেশিক্ষণ স্থায়ী থাকে না। কিন্তু তার এই ভবিষ্যৎবাণী প্রমাণিত হবার কোনো লক্ষণই দেখা গেল না। বরঞ্চ কলম্বাসের আশ্বাসবাণীকে মিথ্যা প্রতিপন্ন করবার জন্যই যেন দিনের পর দিন, রাত্রির পর রাত্রি সেই ঝঞ্ঝার আরও বেড়ে চলতে লাগলো। সমুদ্রের এ রূপ তো তারা কখনো দেখেনি। ঝড় ঝাপটা যে তারা ভোগ করেনি তা নয়, কিন্তু এরকম অবিচ্ছেদ ঝড় আর তরঙ্গের সংগ্রাম তারা কখনো কল্পনার চোখেও দেখেনি। দুর্ধর্ষ শক্তিমান সব পুরুষ
আতঙ্কে আর্তনাদ করে কাঁদতে আরম্ভ করলো। কলম্বাসকে ফিরে যাবার জন্য তারা সকলে মিলে অনুরোধ করলো, কিন্তু কলম্বাস অটল। ধীর স্থিরভাবে তিনি নানা প্রলোভন দেখিয়ে, নানা স্তোক বাক্য দিয়ে তাদের সান্ত্বনা দিতে লাগলো। যাত্রা যখন শুরু হয়েছে তখন ফিরে যাবার কথা ভাবা বৃথা। সামনেই আছে এশিয়ার তটভূমি, সেখানকার ধুলোতে স্বর্ণরেণু, সেখানকার পাহাড়ের প্রস্তর খণ্ডের মতো পড়ে আছে মণিমাণিক্য, অজস্র ঐশ্বর্যের প্রলোভনে তারা কিছুক্ষণের জন্য শান্ত হলো। পরস্পরের দিকে চেয়ে সাহসে বুক বাঁধবার চেষ্টা করতে লাগলো। কিন্তু তারা কত দূরেই বা এসেছে, আর কত দূরেই বা তাদের যেতে হবে, আর কত দূরে আছে সেই স্বর্ণরেণুর দেশ, মণি মরকতের পাহাড়। কলম্বাস বুঝলেন তার সহযাত্রীদের নিয়ে তাকে বিপদে পড়তে হবে। কারণ একটা কথা তিনি জানতেন যে, যে পথটুকু আসা হয়েছে আর যে পথটুকু যেতে হবে তার তুলনায় তা কিছুই নয়। তখন তিনি চাতুরি করে দুটো লগ বই তৈরি করলেন। একটা সত্যিকারের লগ বই, তা তিনি নিজের জন্য রেখেছিলেন। তাতে তিনি লিখতেন সত্যি সত্যি কতটা মাইল আসা হয়েছে, কোন দিকে জাহাজ যাচ্ছে ইত্যাদি প্রয়োজনীয় বিষয়, যেটা তিনি গোপনে রাখতেন। এবং একটি লগ বই করলেন সেটি প্রকাশ্যে সকলের দেখবার জন্যে। তাতে তিনি মিথ্যে করে আশ্বাসজনকভাবে সব কিছু লিখতেন। যখনই তার সহযাত্রীরা ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করত, তিনি দ্বিতীয় লগ বইখানি তাদের সামনে তুলে ধরতেন। আরও কিছুদূর অগ্রসর হওয়ার পর আর এক বিপদ দেখা দিল। মাঝে মাঝে এমন নিবিড় কুয়াশা পড়ত যে তিনখানা জাহাজ কেউ কাউকে দেখতে পেত না। সেই সময় কলম্বাসের ভয় হতো যে হয়তো অন্য জাহাজ দুখানা সেই কুয়াশার অন্তরালের সুবিধা নিয়ে উল্টো মুখে চলতে পারে। ক্রমশ নাবিকদের ব্যবহারে তার সন্দেহ ও আশঙ্কা দৃঢ়তর হতে লাগলো। তিনি লক্ষ্য করে দেখলেন যে যাদের হাতে জাহাজের গতি নির্ণয়ের ভার ছিল, তারা রোজ একটু একটু করে উত্তর পূর্ব দিকে মুখ করে জাহাজ চালানোর চেষ্টা করছে। সেই জন্য দিবারাত্রি তাকে সতর্ক হয়ে থাকতে হতো। জাহাজের প্রত্যেক কর্মচারী যে কোনো মুহূর্তে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। বিরুদ্ধ প্রকৃতির মধ্যে এমন অনিচ্ছুক সহযাত্রীদের নিয়ে অজানা পথে আর কাউকে কোনোদিন অভিযানে বেরোতে হয়নি। অবশেষে জাহাজের কম্পাসের ভার তিনি নিজেই নিলেন। এই সময় তিনি তার ডায়েরিতে এক জায়গায় লিখেছিলেন, চোখ থেকে নিদ্রা একেবারে চলে গেল। বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করা যায়, কিন্তু বিরুদ্ধ প্রকৃতির মানুষের সঙ্গে সংগ্রাম আরও ভয়ঙ্কর। বিশেষ করে যাদের সহায়ের ওপর নির্ভর করে পথ চলতে হবে, প্রতি মুহূর্তে যদি তারাই বিপথের চিন্তা করে। এমন করে দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। শুধু জল আর জল, লবণাক্ত নীল জল আর ফেনায় সমুদ্র পুরো হাসি। সেই লবণাম্বু একঘেয়েমির মধ্যে মাঝে মাঝে কদাচিৎ দু একটা বৈচিত্র্যের দেখা পাওয়া যেত। একদিন হঠাৎ দেখা গেল ঢেউয়ে একটা ভাঙা মাস্তুল ভেসে আসছে। সেই ভগ্নতরের নিদর্শন দেখে নাবিকদের মনে নতুন করে আবার আশঙ্কা জেগে উঠল। হয়তো একদিন এমনইভাবে তাদেরও তরী ভেঙে তরঙ্গে ভেসে যাবে। ভীত লোকের মনে আশঙ্কার কারণও বিভীষিকার রূপ নিয়ে দেখা দেয়। এমনই আশঙ্কার মধ্যে হঠাৎ একদিন তারা একজোড়া বিচিত্র পাখি মাথার ওপর উড়ে যেতে দেখল। কোথা হতে এলো এই পাখি? এই আশার শিখা জ্বলে উঠতে না উঠতেই হঠাৎ আকাশে ধূমকেতু দেখা দিল। সভয়ে নাবিকেরা দেখল ধূমকেতুর লেজটা তাদের সামনেই আগুনের ঝটার মতো সাগরের জলে যেন নেমে গিয়েছে। তখন ধূমকেতু সম্বন্ধে সাধারণ লোকের মনে এক ভয়াবহ ধারণা ছিল। ধূমকেতু হলো বিপদের অগ্রদূত। বিশেষ করে সেই দিকহীন সমুদ্রের মাঝখানে তাদের ভীত আতঙ্কিত মনে সেই ধূমকেতুর হঠাৎ আবির্ভাব যেন তাদের অচির বিনাশেই ভবিষ্যৎ বাণীর মতো তাদের সামনে জেগে উঠল। তারা সকলে হাল ছেড়ে দিয়ে সমস্যার চিৎকার করে উঠল, আর নয়, আর নয়। সেই সময় হঠাৎ তিনটা জাহাজ থেকে ইঙ্গিতে সংবাদ জানানো হলো, সামনে তারা যেন এক ফালি জমি দেখতে পাচ্ছে। সকলের উল্লাসে তাদের বুক দুলে উঠল।
মুহূর্তের মধ্যে সমস্ত আকাঙ্ক্ষা দূরে ফেলে দিয়ে তারা আবার হাল ধরল। উল্লাসে চিৎকার করতে করতে তারা দিক রেখার দৃশ্যমান সেই তটরেখার দিকে জাহাজ ছুটিয়ে চলল। ওটি তটরেখা নয়, দিগন্ত রেখার ধূসর মেঘ, সমুদ্রের স্থলের মরীচিকা। সমস্ত নাবিক এবার ক্ষেপে উঠল, কিন্তু তাদের নায়কের মুখে ভয়ের রেখা মাত্র নেই। দিনের পর দিন সেই একই কথা, একই কণ্ঠস্বর দিয়ে চলেছেন তিনি। বরাবর পশ্চিম দিকে চলো, সোজা পশ্চিম মুখ চলো। তারা বুঝল এই একজন উন্মাদ লোকের পাল্লায় পড়ে তারা নিশ্চিত মরণের রাজ্যে এগিয়ে চলছে। কিংবা সমুদ্রের মধ্যে যে মায়া রাজ্যের কথা তারা শুনেছিল তারই মধ্যে তারা এসে পড়েছে। মাঝে মাঝে তারা যে জীবনের চিহ্ন দেখে, ভেসে আসা কাঠ, উড়ে যাওয়া পাখি ও শুধুই মায়া রাজ্যের জাদু। আরও কিছু দূর যাওয়ার পর সবাই তারা দেখল কেমন এক ধরনের সামুদ্রিক আগাছা ভেসে আসছে। এমন আগাছা বন সমুদ্রের ভেতরে যে তাদের জাহাজ অধিক কষ্টে তা এড়িয়ে এগোতে পারল। হঠাৎ সমুদ্রের মাঝখানে কোথা থেকে এলো এইরকম আগাছা? এ নিশ্চয়ই কোনো জাদুর রাজ্যে তারা চলে এসেছে। কলম্বাস তাদের অনেক বোঝালেন, আর বেশি দূরে নেই, তারা এসে পড়েছে। কলম্বাসের কথায় সমর্থনের জন্য কোথা থেকে 3টে পাখি জাহাজের মাস্তুলের ওপরে দুদিন ধরে বসে আপন মনে গান গাইতে লাগলো। শান্ত সমুদ্রের মধ্যে সূর্যের রূপালী কিরণ ঝিকমিক করে উঠল। নাবিকদের মনে আবার আশার আলো জেগে উঠল। পাখিদের দেখিয়ে কলম্বাস আশ্বাস দিয়ে বললেন, ওরা হলো মাটির জীব। যদিও ওরা ওড়ে আকাশে, কিন্তু মাটিতেই গাছের ওপর ওরা থাকে। ওরা এসেছে সামনের মাটির বার্তা বহক হয়ে। নাবিকেরা জাহাজের পাটাতনে বসে সেদিন সমুদ্রের থেকে জল তুলে স্নান করছিলেন। এমনই সময় সেই নির্মল নির্মেঘ আকাশ দেখতে দেখতে কালো হয়ে এলো। শান্ত আকাশ গর্জন করে উঠল। নিমেষের মধ্যে যে ছিল সাদা সে হয়ে গেল কালো, যে ছিল শান্ত সে হয়ে গেল দুর্দান্ত। কোথায় উড়ে গেল পাখি, চলে গেল সূর্যের আলো, সেই সঙ্গে ভেঙে ভেসে চলে গেল নাবিকের মনে যেটুকু আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। তাদের বুঝতে বাকি রইল না যে তারা জাদুর রাজ্যে এসে পড়েছে। নইলে এইমাত্র শান্ত সমুদ্র সূর্যের আলোয় ঝিকিমিকি করছিল। কোথা থেকে এলো মেঘ, এলো ঝড়, জাগলো তুফান। কলম্বাস নিজেও বিস্মিত হয়ে গেলেন। এমন সূর্য করোজ্জ্বল গগন থেকে যে হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে সে অভিজ্ঞতা তখনও পর্যন্ত তার হয়নি। সমুদ্রের মাঝখানে মাঝে মাঝে এরকম অতর্কিতভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটে। এবার আর তেমন জোর করে তিনি সহযাত্রীদের আশ্বাস দিতে পারলেন না। তখন প্রকাশ্যে তারা তাকে উপহাস করতে আরম্ভ করল। ব্যঙ্গ আর উপহাসের প্রকাশ্য আত্মপ্রকাশের তলায় কলম্বাস বুঝলেন একটা গভীর ষড়যন্ত্র তার বিরুদ্ধে চলছে। তিনি একা, আর তার বিরুদ্ধে 119 জন। নাবিকদের মধ্যে তখন শত্রুই বিদ্রোহের শিখা মাথা তুলে জেগেছে। তারা বলল, লোকটা পাগল, নিজে কবে স্পেনের রাজপ্রতিনিধি হবে সেই নেশায় লোকটা উন্মাদ। সেই উন্মাদের পাল্লায় পড়ে আমরাও বেঘরে মরতে চলেছি। কিন্তু কেন কেন আমরা তাকে মানব? আজও তবু যা হোক কিছু খিদের সময় মুখে দিতে পারছি, কিন্তু আর কয়েকদিন পর জাহাজে যা খাদ্য আছে তাও সব শেষ হয়ে যাবে। তখন কি সমুদ্রের নোনা জল আর ভিজে বাতাস খেয়ে বেঁচে থাকবো? অতএব সবাই এসো, আমরা সবাই মিলে তাকে ধরে এই সমুদ্রের জলে ফেলে দিই। এখনো ফেরবার চেষ্টা করি আমরা। কিন্তু কে কলম্বাসের গায়ে হাত দেবে? সমুদ্রের সঙ্গে সংগ্রাম করতে করতে লোকটার চেহারার মধ্যে খানিকটা যেন সমুদ্রের গাম্ভীর্য ঢুকে গিয়েছে। একদল লোক আসে মানুষকে শাসন করার জন্যই। তাদের এমন একটা অসাধারণ ব্যক্তিত্ব মণ্ডিত করে যে তাকে স্পর্শ করা, তাকে আঘাত করা সাধারণ মানুষের পক্ষে খুব সহজ ব্যাপার হয় না। কিন্তু তবু কলম্বাস জানতেন যে আর বেশি দিন এভাবে তারা তাকে মানতে পারবে না। ভয়ে, আতঙ্কে এবং আশাহীনতায় তারা প্রায় যে
সীমানায় এসে পড়েছে, যেখানে আঘাত করা ছাড়া বাঁচবার আর কোনো উপায় থাকে না। একদিন যখন বুঝলেন যে তার জাহাজের নাবিকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সমবেত হয়েছে, তিনি একা সম্পূর্ণ নিরস্ত্রভাবে তাদের মাঝখানে গিয়ে উপস্থিত হলেন। গম্ভীরভাবে বললেন, তাদের প্রত্যেকের মুখের দিকে চেয়ে তিনি বললেন, আমি জানি তোমরা কেন এখানে সমবেত হয়েছ। আমাকে এই সমুদ্রের জলে ফেলে রেখে তোমরা ফিরে যাবে, কিন্তু ভেবেছ কিভাবে যাবে? কে তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে? আর আমাকে বাদ দিয়ে দেশে ফিরে গেলে ভেবেছ রাজা তোমাদের ছেড়ে দেবেন? তোমাদের প্রত্যেকের হবে মৃত্যুদণ্ড। অতএব শান্ত হও। জানি তোমাদের মনে উদ্বেগ হয়ে উঠেছে, কিন্তু তবুও আমি বলছি, যেমন প্রত্যক্ষ সত্য এই আমি তোমাদের সামনে রয়েছি, তেমনই সত্য তোমাদের সামনে আছে মাটির তীরভূমি। আমি উন্মাদ নই। তোমাদের মতো আমারও ঘর সংসার আছে, নিজের জীবনের প্রতি মায়া মমতা আছে। সহসা তারা সকলেই যেন অস্ত্রহীন হয়ে পড়ল। সত্যই তো, ফিরে কোথায় যাবে তারা? আর ফিরে গেলেই কি মৃত্যুর হাত থেকে এড়ানো যাবে? আবার তারা পড়ল সন্দেহের মুখে। সামনে মৃত্যু, পেছনেও মৃত্যু। তারা যেন ক্রমশ জড় পদার্থের মতো হয়ে যাচ্ছে। এমন সময় অগ্রগামী পিনটা থেকে তার ক্যাপ্টেন আবার ইঙ্গিত করলেন, মাটি মাটি, সামনে মাটির পৃথিবী। পিনটা থেকে সেই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে নাবিকেরা ছুটে জাহাজের ডেকে এসে নতজানু হয়ে ভগবানকে ধন্যবাদ জানালো। কলম্বাস অনুমান করেছিলেন যে তিনি জাপানের কাছাকাছি এসে পড়েছেন। কৌতূহল দমন করতে না পেরে তিনি জাহাজের মাস্তুলের ওপর চড়ে দেখতে লাগলেন। কিন্তু কোথায় মাটি? আবার মরীচিকা। তাদের ছলনা করেছে। দূরে যা মাটি বলে মনে হচ্ছে তা আসলে মাটি নয়, তা মেঘ। কলম্বাস ঘোষণা করেছিলেন যে যে লোক জাহাজ থেকে প্রথম তীর দেখতে পাবে তাকে পুরস্কার দেওয়া হবে। সেই জন্য প্রত্যেক নাবিকই উদ্গ্রীব হয়ে দূরের দিকে চেয়ে থাকত, এবং যখনই যার মনে হতো সে তীর দেখেছে তখনই সে চিৎকার করে উঠত। তার ফলে জাহাজের প্রত্যেক লোকের মধ্যে একটা সাড়া পড়ে যেত, কিন্তু প্রত্যেকবারই তারা ভুল করত। তার ফলেই বিফলতার ব্যথার আঘাত প্রত্যেককেই ভোগ করতে হতো। সেজন্যই তিনি নতুন করে ঘোষণা করলেন যে একবার ভুল করে যে চিৎকার করবে সে যদি পরে সত্যি সত্যি তীর দেখাতে না পারে, তাহলে ওই ভুলের জন্য সে পুরস্কার থেকে বঞ্চিত হবে। তখন থেকে নাবিকেরা সাবধান হয়ে গেল। অবশেষে একদিন সেই মুহূর্ত এলো কলম্বাসের নিজের জাহাজে। নাবিকেরা সকলে একত্রে হয়ে কাজ ছেড়ে দিয়ে কলম্বাসকে ধরল। যদি এই মুহূর্তে তিনি জাহাজের মুখ ঘুরিয়ে স্পেনের দিকে না ফেরেন, তাহলে তারা নতুন ক্যাপ্টেন ঠিক করে জাহাজ ফিরিয়ে নিয়ে যাবে। তারা আর কেউ অগ্রসর হবে না। প্রকাশ্য বিদ্রোহ। তো বন্য পশুর মতো কলম্বাস দেখলেন। তার সামনে সেই মুহূর্তে মৃত্যু ভয় ভীত মানুষের দল কি বলে তাদের আশ্বাস দেবেন? আশ্বাস দেবার যা কিছু ছিল তা সব শেষ হয়ে গিয়েছে। তবে কি এমনিভাবে এতদিন সঞ্চিত আশা স্বপ্নের মতোই শেষ হয়ে যাবে? তবুও তিনি সেই ক্ষুদ্র বিদ্রোহী জনতার সামনে মাথা উঁচু করে বললেন, তীরে না পৌঁছানো পর্যন্ত আমি জাহাজের মুখ ফেরাবো না। সহসা জনতার মধ্যে নীরবে যেন কিসের একটা তরঙ্গ বয়ে গেল। কলম্বাস একা দাঁড়িয়ে দেখলেন আক্রমণ করার আগে বন্য পশুরা যেমনভাবে তার নখ দন্ত ঘর্ষণ করে, তার সামনে ক্রুদ্ধ জনতা তেমনই নখদন্ত ঘর্ষণ করছে। হয়তো আর কয়েক মিনিট পর তারা সকলে মিলে তাকে আক্রমণ করবে। সহসা তিনি বললেন করজোর করে, কাতর কণ্ঠে তাদের ডেকে বললেন, বন্ধুরা, মাত্র আর 3 দিন সময় দাও আমাকে।
ক্ষুদ্র ক্রুদ্ধ জনতা এর ওর মুখ চাওয়াচাই করে নীরবে আবার নিজের কাজে চলে গেল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। কলম্বাসের চোখের দৃষ্টি স্থির হয়ে এলো। তার দেহের ভেতর থেকে যেন প্রতি লোমকূপের চক্ষু ফুটে উঠছে। সেই লক্ষ লক্ষ চক্ষু দিয়ে তিনি দিক রেখার দিকে চেয়ে আছেন। এতদিনের আশা, সে কি এত বেদনার পর এমনইভাবে ব্যর্থ হয়ে যাবে? 3য় দিন সকালবেলা হঠাৎ কলম্বাস দেখলেন সমুদ্রের তরঙ্গে একটা গাছের ডাল ভেসে এসছে। তাতে কালো জামের মতো ফল তখনও লেগে রয়েছে। সেই সামান্য একটা ভাঙা ডাল কি যে আশার আলো নিয়ে এলো সেদিনের রাত্রিবেলা কেউ আর ঘুমোলো না। হঠাৎ রাত্রির অন্ধকারের মধ্যে কলম্বাস যেন দূরে একটা আলো দেখতে পেলেন। তিনি তার জাহাজের ক্যাপ্টেনকে ডাকলেন। হ্যাঁ, সত্যিই তো, ওটা আলো। একটু করে দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণ সরে যাচ্ছে। একে একে জাহাজের সব নাবিকেরাই দেখল। একসঙ্গে উন্মাদের মতো তারা চিৎকার করে উঠল, আলো, আলো! আশা করতেও ভয় হয়, কতবার আশা ভেঙে গিয়েছে। তাই তারা রুদ্র নিঃশ্বাসে দিগন্ত রেখার দিকে চেয়ে রইল। কেউ নড়ে না, কেউ চলে না, যেন সব পাথরের মানুষ। তাদের চোখের পাতা পর্যন্ত পড়ে না, যেন পাথরের চোখ। ঘণ্টাখানেক পরে পিনটা থেকে ছোট্ট নৌকা করে একদল লোক সান্টা মেরিয়াতে এলো। আবেগে কাঁপতে কাঁপতে তারা বলল, তাদের জাহাজে রডারিগো বলে একজন লোক আছে। তার চোখের দৃষ্টি খুব ধারালো। সে দেখেছে দূরের তটভূমি রয়েছে। মানুষের মনে কাঁপনের সঙ্গে তাল রেখে কাঁপতে কাঁপতে জাহাজ এগিয়ে চলল। কিছুক্ষণ পর কলম্বাস তার যন্ত্র দিয়ে স্পষ্ট দেখতে পেলেন সামনে তার বহু আকাঙ্ক্ষিত তটভূমি। উল্লাসে, আনন্দে, আবেগে তারা সকলে চিৎকার করে উঠল, যে চিৎকার আকাশে প্রতিধ্বনি জাগিয়ে তুলল। যখন সূর্য উঠল, 120 জোড়া চোখ আদিম বিস্ময়ে চোখের সামনে দেখল বহুদূর বিস্তৃত ভূখণ্ড, সমুদ্র, শান্ত আকাশ, নির্মেঘ, নির্মল, চারিদিক প্রসন্ন, স্বচ্ছ, পরিষ্কার। জাহাজ থেকে তারা স্পষ্ট দেখতে পেলেন সামনের তটভূমি বনের ভেতর থেকে মানুষেরা এক দৃষ্টে তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আবার লোকজনদের ডাকছে। বেশ যেন একটা কৌতূহল পড়ে গেছে চারিদিকে। তীরের কাছাকাছি এসে জাহাজগুলো সমুদ্রের বুকে রেখে কলম্বাস একটি ছোট্ট নৌকাতে নামলেন। নামবার আগে স্পেনের জাতীয় পোশাকে রক্তরাঙা মখমলের পরিচ্ছদ ধারণ করলেন। সঙ্গে মার্টিন পিনজোন এবং তার ভাই। তাদের 2 হাতে 2টি পতাকা। পতাকায় আঁকা সবুজ রঙের ক্রস, একটিতে এফ, অন্যটিতে আই। এই স্পেনের রাজা ও রানীর নামে অঙ্কিত পতাকা হাতে নিয়ে তারা তটভূমির দিকে অগ্রসর হলেন। তীরে নেমে মাটিতে নতজানু হয়ে কলম্বাস ভগবানকে ধন্যবাদ জানালেন। তার 2 চোখ দিয়ে তখন আনন্দস্যু গড়িয়ে পড়ছে। তার দেখা দেখি তার সঙ্গে লোকেরাও নতজানু হয়ে প্রার্থনা জানালো। প্রার্থনা থেকে উঠে কলম্বাস নিজের হাতে সেই নব আবিষ্কৃত দেশের মাটিতে স্পেনের পতাকা পুঁতে দিলেন এবং সেই অজানা দেশের নামকরণ করলেন সান সালভাডোর। সঙ্গে নাবিকেরা সকলে সমস্বরে কলম্বাসের জয়গান গেয়ে উঠল এবং যাত্রার সময় তাদের ব্যবহারের জন্য তারা অনুতপ্ত কলম্বাসের পায়ে তারা লুটিয়ে পড়ল এবং প্রতিজ্ঞা করল মরণ পর্যন্ত তারা কলম্বাসের আনুগত্য করবে। কলম্বাসের ধারণা ছিল যে ভারতবর্ষের মাটিতেই বা তার কাছাকাছি কোনো দেশে তিনি পদার্পণ করেছেন। তাই তার সহযাত্রীরা সেখানেই তাকে অ্যাডমিরাল অ্যান্ড ভিক্টরি অব দ্য ইন্ডিজ বলে উপাধিতে ভূষিত করল। আনন্দের আতিশয্যে তারা পরস্পরকে আলিঙ্গন করল। তাদের চোখের সামনে সকল বিপদ অন্তে কলম্বাস দেবতার মতো এক ঐশ্বরিক বিভূতিতে জেগে উঠলেন। কলম্বাস আনন্দচিত্তে তাদের সকলকে ধন্যবাদ জানালেন। অতীতের ত্রুটি, ভুল, ভ্রান্তি সেই বিরাট জয় গৌরবের মধ্যে নিমেষে বিলুপ্ত হয়ে গেল।
ইতিমধ্যেই এই দেশের লোকেরা শ্বেত চর্ম এই অদ্ভুত লোকেদের ক্রিয়াকাণ্ড দূর থেকে দেখছিল। যেহেতু কলম্বাসের ধারণা হয়েছিল যে তিনি ইন্ডিয়ার মাটিতে এসে পড়েছেন, সেহেতু সেখানকার লোকেদের তারা ইন্ডিয়ান বলে পরিচয় দিতে লাগলেন এবং কলম্বাসের এই ভুল ইতিহাসে রয়ে গেল অক্ষয় হয়ে। আজ পর্যন্ত আমাদের দেশের নামে আমেরিকার সেই আদিম অধিবাসীরা ইন্ডিয়ান বা রেড ইন্ডিয়ান নামেই পরিচিত হয়ে আসছে। কলম্বাস যে আমেরিকার মাটিতে পদার্পণ করেছেন সে ধারণা কলম্বাসের ছিল না। ইন্ডিয়ানরা প্রথমে ভয়ে কাছে আসতে চায়নি। ক্রমশ তাদের ভয় যখন ভেঙে গেল, তখন তাদের ধারণা হলো যে এই নবাগত লোকগুলি নিশ্চয়ই দেবতা, আকাশ থেকে ওই ডানাওয়ালা জাহাজে করে নেমে এসেছে। কাছে এসে তারা কলম্বাসের লোকেদের গায়ে হাত দিয়ে দেখে তাদের গায়ের রং ওরকম সাদা কেন। যখন তাদের ভয় ভেঙে গেল, তারা তাদের গাছের ফলমূল যা ছিল সব এনে উপহার দিতে লাগলো। কলম্বাস তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করার জন্যে লোকেদের আদেশ দিলেন। সেই সরল আদিম আদিবাসীদের সামান্য কাঁচের গেলাস পেয়েই তখন কি আনন্দ! ক্রমশ তাদের যখন ভয় ভেঙে গেল, তাদের 7 জন লোককে নিয়ে কলম্বাস আবার জাহাজ ছেড়ে দিলেন। সান সালভাডোর ত্যাগ করে তারা ক্রমশ ছোট ছোট বহু দ্বীপের মধ্যে এসে পড়লেন। কিউবা, হাইতি। যখন কলম্বাস এই সব দ্বীপে পরিভ্রমণ করছিলেন, সেই সময় পিন্টার ক্যাপ্টেন পিনজন একদিন রাত্রির অন্ধকারে তার জাহাজ নিয়ে সরে পড়লেন। কলম্বাসের জয়ে তার মনে এক দূরাকাঙ্ক্ষা জেগে উঠেছিল। কলম্বাসের কাছ থেকে তিনি শুনেছিলেন এই সব দ্বীপের কাছাকাছি কোনো এক জায়গায় সোনার পাহাড় আছে। কলম্বাসও সেই সোনার দেশের সন্ধানেই ঘুরছিলেন। পিনজন ভাবল সে নিজেই সে দেশের সন্ধান বার করবে এবং কলম্বাসের আগে দেশে ফিরে গিয়ে এই অভিযানের কৃতিত্ব সে সমস্তই নিজে নেবে। দুর্ভাগ্যক্রমে যদি সে পথহারা হয়ে পড়ে, তাহলে সে বলবে রাত্রির অন্ধকারের মতো পথ হারিয়ে ফেলেছে। সে একলা চলে যেতে বাধ্য হয়। এই মতলব করে সে দল ছেড়ে পিনটাকে নিয়ে পালিয়ে যায়। কলম্বাস কিউবা, হাইতি এবং আশেপাশের সমস্ত দ্বীপ পরিভ্রমণ করলেন। তার কল্পিত সোনার খনির সন্ধান কোথাও পেলেন না বটে, কিন্তু তিনি এই অপর্যাপ্ত নতুন ধরনের গাছগাছরা, ফুল ফল এবং জীবজন্তু যা দেখলেন, তিনি বিস্ময়ে অবধি হয়ে রইলেন। এই অভিযানে তিনি প্রথম দেখলেন যে এই দ্বীপের অধিবাসীরা কি একরকম গাছের পাতা পুড়িয়ে তার ধোঁয়া খাচ্ছে। কলম্বাস বিস্ময়ে অভিভূত হয়ে সেই বিচিত্র গাছের পাতা কিছু তার সঙ্গে নিলেন। এই পাতাই হলো তামাক পাতা। কলম্বাসের সঙ্গে তামাক পাতা এইভাবে ইউরোপে প্রবেশ করেছিল। অবিরত পরিভ্রমণ করতে করতে ক্রমশ জানুয়ারি মাস এসে গেল। আর বেশি বিলম্ব করলে হয়তো পিনটা তার আগে গিয়ে পৌঁছবে। এই আশঙ্কায় কলম্বাস এতদিন পরে আবার স্পেনের দিকে জাহাজের মুখ ঘোরালেন। ফেরবার পথে তার লোকেরা যখন এক জায়গায় নেমে স্নান করছিল, সেই সময় হঠাৎ ঘোর কৃষ্ণবর্ণের এক দল তাদের আক্রমণ করল। এই পর্যন্ত সেখানকার কোনো লোকই তাদের কোনো আক্রমণ করেননি, কিন্তু এখন যারা আক্রমণ করতে এগিয়ে এলো, সেই ঘোর কৃষ্ণবর্ণ লোকেরা হলো নরখাদক। বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে কলম্বাসকে অস্ত্র ধারণ করতে হলো এবং যখন তাদের 2-4 জন লোক বন্দুকের গুলিতে মরে পড়ে গেল, তখন তারা আবার বনের মধ্যে পালিয়ে গেল। শ্বেতাঙ্গদের কর্তৃক নতুন জগতে এই হলো প্রথম রক্তপাত। পথে ফেরবার সময় কলম্বাস দেখলেন পিনটা দূরে তার সামনেই চলছে। এমন সময় তুমুল ঝড় উঠল। পিনটার ক্যাপ্টেন তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করল, কিন্তু তখন ঝড়ের এইরকম রুদ্র মূর্তি যে 3খানি জাহাজই একখানিও রক্ষা পাওয়ার কোনো আবশ্যকতা নেই। 5 দিন ধরে ক্রমান্বয়ে সেই ঝড় তেমনই ভয়ঙ্করভাবে বইতে লাগলো। কলম্বাসও যখন বুঝলেন যে এ যাত্রায় তার আর রক্ষে নেই, তখন তিনি তার ভ্রমণ কাহিনী যা পথে লিখেছিলেন তা একটি টিনের ক্যানাস্তারের মধ্যে পুরে ভালো করে সিল করে জলে ভাসিয়ে দিলেন।
তার উদ্দেশ্য ছিল যদি তারা না বাঁচেন, হয়তো একদিন এটা তাদের কাহিনী সভ্য জগতে গিয়ে পৌঁছবে। কিন্তু কলম্বাসের সৌভাগ্য, দুদিনের মধ্যেই ঝড় থামল। একটি প্রাণীও সেই ঝড়ে ডুবে যায়নি। তবে জাহাজ তিনখানি ভেঙে চুরে গিয়েছে। কলম্বাস সেই জীর্ণ তরী নিয়ে অসহায়ভাবে কোনো মতে ইউরোপের তটভূমিতে পর্তুগালে এসে পৌঁছলেন। কলম্বাস ফিরে এসেছেন এই সংবাদ পেয়ে রাজা জন খুব খাতির করে তাকে রাজসভায় নিয়ে গেলেন এবং কলম্বাসকে নানা প্রলোভন দেখিয়ে পর্তুগালের নামে সেই অভিযান ঘোষণা করতে বললেন। কিন্তু কলম্বাস কোনো প্রলোভনেতেই সম্মত হলেন না। তখন রাজা জনের সভাসদগণেরা কলম্বাসকে এবং তার সঙ্গীদের বন্দি করে রাখবার পরামর্শ দিলেন। কিন্তু তার অর্থ হলো স্পেনের সঙ্গে পর্তুগালের যুদ্ধ ঘোষণা করা। কিন্তু রাজা জন সে প্রস্তাবে সম্মত হতে পারলেন না। হতাশ হয়ে তিনি কলম্বাসকে ছেড়ে দিলেন। সেই ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়ে কলম্বাস তার লোকজনদের নিয়ে যে বন্দর থেকে যাত্রা শুরু করেছিলেন, সেই বন্দরেই ফিরে এলেন। যখন তার জাহাজ তীরে এসে লাগলো, তখন স্পেনের রাজার আদেশে স্পেনের তাবর তাবর সম্ভ্রান্ত লোকেরা কলম্বাসকে অভিনন্দন জানাবার জন্য তটভূমিতে সমবেত হয়েছিল। এক বিরাট রাজকীয় অভ্যর্থনার মধ্যে বিজয়ী কলম্বাস আবার স্পেনের মাটিতে পা দিলেন। এক নগর থেকে আর এক নগরে রাজকীয় অভ্যর্থনা নিতে নিতে কলম্বাস বার্সেলোনা শহরে এসে উপস্থিত হলেন। সেইখানে তখন রাজা ও রানী তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কলম্বাস যখন রাজসভায় প্রবেশ করলেন, তখন রাজা এবং রানী সিংহাসন থেকে উঠে এগিয়ে এসে স্বয়ং তাকে অভ্যর্থনা করে সম্মান দেখালেন। কলম্বাস সেই রাজসভায় তার অপূর্ব কাহিনী বললেন এবং তার স্বপ্ন যে সফল হয়েছে তার জন্য ভগবানকে ধন্যবাদ জানালেন। যে অটুট বিশ্বাস এবং অপূর্ব কৃতিত্বের সঙ্গে সেই মানচিত্রহীন মহাসাগর থেকে কলম্বাস ফিরে এসেছেন, সেই অপূর্ব চমকপ্রদ কাহিনী তখন ইউরোপের চারিদিকে দেখতে দেখতে ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ইউরোপের প্রত্যেক রাজধানীতে লোকে অপূর্ব বিস্ময় ও শ্রদ্ধার সঙ্গে তার নাম উচ্চারণ করতে লাগলেন। সবাই বলতে লাগলো, সমুদ্র অভিযানের ইতিহাসে এ সাহস, এ কৃতিত্ব আর তুলনাহীন। ইংল্যান্ডের রাজসভায় যখন এই সংবাদ পৌঁছল, তখন স্বয়ং রাজা সপ্তম হেনরি বলেছিলেন, এ আবিষ্কার মানুষের দ্বারা সম্ভব হয়নি, কলম্বাস অতি মানব। সকলেই তখন জানতেন যে কলম্বাস ভারতবর্ষের তটভূমি দেখে এসেছেন। তাই যেসব দ্বীপপুঞ্জ তিনি আবিষ্কার করলেন, পশ্চিম দিকে গিয়ে তাদের সন্ধান পেয়েছিলেন বলে তাদের নাম দিলেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। আজও ভূগোলে সেই সব দ্বীপপুঞ্জের ওই নামই রয়ে গিয়েছে। স্পেনের রাজা ও রানী কলম্বাসের প্রস্তাব অনুযায়ী তার আবিষ্কৃত নতুন দেশে উপনিবেশ স্থাপন করবার আয়োজনে সম্মত হলেন এবং কলম্বাস আবার দ্বিতীয় অভিযানের জন্য প্রস্তুত হলেন। যদিও যে পরিমাণ সোনা তিনি আশা করেছিলেন সে পরিমাণ সোনা তিনি আনতে পারেননি, কিন্তু দ্বিতীয় অভিযানে তিনি আশা করলেন যে সোনার খনির আসল সন্ধান এবার তিনি নিয়ে আসতে পারবেন। সারা স্পেনের মধ্যে রাজাজ্ঞা ঘোষিত হয়ে গেল। কলম্বাস দ্বিতীয়বার অভিযানে বেরোচ্ছেন এবং এবার তার সঙ্গে যারা সেই নতুন উপনিবেশ স্থাপন করতে চায় তাদের নিয়ে যাওয়া হবে। নতুন আবিষ্কারের উত্তেজনার মাথায় দলে দলে লোক আসতে লাগলো। রানী ইসাবেলা নিজে থেকে দ্বিতীয় অভিযানের সমস্ত ব্যবস্থা করলেন। নানা জাতীয় লোক এই অভিযানে যোগদান করল। 3টি বড় বড় জাহাজ এবং 14টি ছোট জাহাজ লোক এবং খাদ্য সামগ্রী দিয়ে বোঝাই করে 24শে সেপ্টেম্বর কলম্বাস দ্বিতীয় অভিযানে বেরোলেন। কিন্তু কলম্বাসের এই খ্যাতি, এই প্রতিপত্তি একজন লোক বিশেষ উত্ত্যক্ত হয়েছিলেন। তার নাম হলো জুয়ান ডি ফোনসেকা। তারই ওপর এই অভিযানের খাদ্য সামগ্রীর জোগাড় ভার ছিল। গোড়া থেকেই ফোনসেকা সামান্য সামান্য ব্যাপারে যেভাবে কলম্বাসের সঙ্গে ঝগড়া করত,
তাতে কলম্বাস বুঝেছিলেন যে তিনি চলে গেলেও তার বিরুদ্ধে আন্দোলন করবার জন্যে স্পেনে অন্তত একজন লোক রয়ে যাবে। কলম্বাস তার এই অনুমানে যে একেবারেই ভুল করেননি, খানিক পরেই তা প্রমাণিত হবে। দ্বিতীয় অভিযানে কলম্বাস গোয়াডালুপ বলে একটা নতুন দ্বীপে নামলেন। দ্বীপের মধ্যে নেমে তিনি যে দৃশ্য দেখলেন তাতে ভয়ে বিস্ময়ে তিনি পাথর হয়ে গেলেন। দ্বীপের ভেতরে যেসব পাতার ঘর ছিল দেখলেন সেগুলো অধিকাংশই ভাঙা অবস্থায় পড়ে আছে, আর তার ভেতরে মানুষের মৃতদেহ পচে রয়েছে, কোথাও বা পড়ে আছে শুধু কঙ্কাল। একটা ঘরে গিয়ে দেখলেন কতগুলো মেয়ে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় পড়ে আছে, তারাও মুমূর্ষু। বহু অনুসন্ধানের পর তিনি জানতে পারলেন যে প্রথম অভিযানের যে নরঘাতকদের দলের সঙ্গে তাদের দলের সংঘর্ষ হয়েছিল, এই হলো সেই নরঘাতকদের ক্যারিব জাতির কাণ্ড। মেয়েদের মাংস তারা খায় না। তাদের ধারণা যে মেয়েদের মাংস নাকি হজম হয় না, তাই পুরুষদের খেয়ে ফেলে, মেয়েদের বেঁধে ফেলে রেখে যায় বনের পশুদের খাদ্যের জন্য। প্রথম অভিযানে কলম্বাস যে জায়গা থেকে ফিরে এসেছিলেন সেখানকার তিনি নাম দিয়েছিলেন নাভিডাট। সেখানে তিনি নিজে থেকে একটি ছোট দুর্গ তৈরি করেছিলেন এবং তার দলের কয়েকজন লোককেও তিনি তার প্রতিনিধি স্বরূপ রেখে দিয়ে গিয়েছিলেন। নাভিডাটে ফিরে এসে তিনি দেখলেন যে তার দুর্গ ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং যেসব লোকেদের তিনি রেখে দিয়েছিলেন তাদের একজনও জীবিত নেই। সোনার অনুসন্ধানে তাদের মধ্যে কেউ এই দ্বীপের ভেতরে গিয়ে আর ফিরে আসেনি। কেউ বা ক্যারিবদের আক্রমণে মরে ভূত হয়ে গেছে। অবশিষ্ট যারা বেঁচে ছিল তারা মরেছে অসুখ বিসুখে, জ্বালা যন্ত্রণায়। কলম্বাস অন্য জায়গায় গিয়ে উপনিবেশ স্থাপনের জন্য আর একটা নতুন শহর গড়ে তুলতে চাইলেন। রানীর নামে সেই নতুন শহরের নাম হলো ইসাবেলা। সেখানে নতুন ঔপনিবেশিকরা সবাই নামলেন। নতুন উদ্যমে আবার ঘর বাড়ি সব তৈরি হতে লাগলো। ইসাবেলায় থাকতে থাকতে কলম্বাস খবর পেলেন যে সেখান থেকে প্রায় 4 দিনের পথ একটা জায়গা আছে, সেখানে প্রচুর পরিমাণ সোনা পাওয়া যায়। তার সঙ্গে ওজেদা বলে একটা দুঃসাহসিক যুবক ছিল। কলম্বাস ওজেদার ওপরে সেই ভার দিলেন। ওজেদাও লোকজন নিয়ে সেই সোনার সন্ধানে বেরিয়ে পড়লেন। ওজেদা যখন সেই দেশে গিয়ে উপস্থিত হলো, সে দেখল সত্যিই সেখানকার নদীর জলে স্বর্ণরেণু রয়েছে। কয়েকদিন সেখানে থেকে সেই স্বর্ণরেণু সংগ্রহ করে ওজেদা ফিরে এলো। কিন্তু ফিরে আসার পথে ওজেদাও সেই নরখাদক ক্যারিবদের অত্যাচারও দেখে এলো। কলম্বাস স্থির করলেন যে এই ক্যারিবদের ধ্বংস না করতে পারলে উপনিবেশ স্থাপন করা নিরাপদ হবে না। তখন তিনি তার দলের লোকেদের এই নরখাদকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হুকুম দিলেন। কিন্তু ইতিমধ্যেই তার সঙ্গে উৎসাহের বশে যেসব লোকেরা এসেছিল তাদের মধ্যে একটা দল ভেঙে পড়ল। তারা ভেবেছিল যে তারা যেখানে যাচ্ছে সেখানে দাঁড়ালেই পায়ে সোনার ধুলো লাগবে, কিন্তু তার বদলে তারা যখন দেখল অতি নিদারুণ অবস্থার মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে এবং যে কোনো মুহূর্তে হয়তো নরখাদকদের আক্রমণে তাদের পেটে চলে যেতে হবে, তখন তারা গোপনে বিদ্রোহ শুরু করল। এবং কলম্বাস যখন জাহাজের আশেপাশে চারিদিকে সোনার সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই সময় তারা স্থির করল যে একখানা জাহাজ নিয়ে তারা স্পেনে পালিয়ে যাবেন এবং সেখানে গিয়ে কলম্বাসের সমস্ত কথা যে ধাপ্পা তা প্রচার করবেন। তাদের আয়োজন কার্যকরী হওয়ার আগেই কলম্বাস তাদের ষড়যন্ত্রের সংবাদ পেলেন এবং কাল বিলম্ব না করে ষড়যন্ত্রকারী প্রত্যেককেই কারারুদ্ধ করে রাখলেন কলম্বাস। কলম্বাসের রুদ্র মূর্তিতেও সকলে তখন ভীষণ ভীত হয়ে গেল। এইভাবে বিদ্রোহীদের দমন করে কলম্বাসের সঙ্গে প্রায় 400 লোক নিয়ে ওজেদা যে জায়গায় নদীর জলে স্বর্ণরেণু দেখেছিল সেখানে যাত্রা শুরু করলেন। স্পেন থেকে আসবার সময় তিনি সঙ্গে করে খনি খাতকদের নিয়ে এসেছিলেন। সেখানে এসে দেখলেন যে নদী থেকে সোনা সংগ্রহ করতে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হচ্ছে এবং
তার আশা হলো যে নিশ্চয়ই নদীর তীরে কোথাও না কোথাও মাটির নিচে সোনার খনি আছে। একদল লোক নিয়ে তিনি স্থানে স্থানে মাটি খুঁড়তে আরম্ভ করলেন। সেই সময় তিনি মনে মনে ভাবলেন, যখন এতগুলো লোককে সেখানে থাকতে হবে, তখন সর্বাগ্রে সেখানে একটি দুর্গ তৈরি করা দরকার। তাই তিনি প্রথমে আগেকার মতো একটা ছোটোখাটো দুর্গ তৈরি করলেন। দুর্গ তৈরি হয়ে গেলে তিনি সেই দুর্গের নাম দিলেন ফোর্ট সেন্ট টমাস। তারপর ওজেদাকে সেই দুর্গের ভার দিয়ে তিনি আবার ইসাবেলায় ফিরে গেলেন। কয়েক মাস অনুপস্থিতির পর যখন ইসাবেলায় তিনি ফিরে এলেন, তখন দেখলেন সেখানে ঘোর অরাজকতা শুরু হয়ে গেছে। কোথাও থেকে কোনো এক বুনো জ্বর প্রায় মোড়কের মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। যারা অসুস্থ হয়ে শুয়ে পড়েনি, তারা তার অনুপস্থিতির সুযোগে অধিবাসীদের ওপরে যথেষ্ট অত্যাচার শুরু করে দিয়েছেন। তার ফলে আদিম অধিবাসীরা যে যার সবাই সরে পড়েছে। কাজেই সারা দেশে তখন খাদ্যের এক দারুণ অভাব পড়ে গিয়েছে। এই সব অসভ্য লোকেরা নিজেরা নানা ফলমূল আহরণ করে উপহার স্বরূপ নিয়ে আসতো, আর সামান্য কিছু চকচকে জিনিসের বিনিময়ে সেই সব খাদ্য তারা দিয়ে যেত। এখন আর সেসব খাদ্য তারা আনে না। কলম্বাস সঙ্গে করে যেসব খাদ্য নিয়ে এসেছিল তাও দিনের পর দিন কমে আসছে। কলম্বাস চেষ্টায় ছিলেন ঔপনিবেশিকদের দিয়ে চাষবাস করাবেন, কিন্তু তারা নিজেরা খাটতে না চেয়ে ইন্ডিয়ানদের দিয়ে সেই খাটুনি খাটিয়ে নিতে চাইছিল। এই সব কারণে কলম্বাস দেখলেন যে ঔপনিবেশিকদের সঙ্গে ইন্ডিয়ানদের একটা শত্রুতা গড়ে উঠেছে এবং তার জন্যে দায়ী তারই দলের লোকজন। কলম্বাস বুঝলেন তারা জানে না যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে যদি ঐশ্বর্য নিয়ে যেতে হয়, তাহলে নিজেদের পরিশ্রম করতেই হবে, খাটাতে হবে বুদ্ধি। কাজেই কলম্বাস সেই অলস জনতাকে শিক্ষা দেবার জন্য আইন জারি করলেন। প্রত্যেক লোককে তিনি উপনিবেশ কল্যাণের জন্য নিজের হাতে চাষ করতে কিংবা শস্য ভাঙতে কিংবা যা হোক কিছু একটা কাজ বা পরিশ্রম করতে হবে। যে তা করবে না, তাকে সাধারণ ভাণ্ডার থেকে খাদ্য দেওয়া হবে না। এই আদেশে তার দলের অধিকাংশ লোকই ভেতরে ভেতরে ক্ষেপে উঠল। তারা যখন নিজেদের জন্মভূমি ত্যাগ করে কলম্বাসের সঙ্গে এসেছিল, তখন তাদের ধারণা ছিল সম্পূর্ণ অন্যরকম। কলম্বাসের চরম দুর্ভাগ্য যে তিনি যেসব লোককে নিয়ে তার সাধনায় নেমেছিলেন, তারা সকলেই অতি নিম্ন স্তরের মানুষ। তার দলে কয়েকজন পাদ্রীও এসেছিলেন। তাদের মধ্যে ফাদার বয়েল বলে একজন পাদ্রী কলম্বাসের এই আদেশ শুনে প্রতিবাদ করেন। তিনি জানালেন যে তারা মাটি খুঁড়তে আসেনি, তাদের কাজ হলো উচ্চ স্তরের। কলম্বাস তার কথা শুনলেন, কিন্তু পাদ্রীদের একেবারে কাজ করা থেকে তিনি রেহাই দিলেন না। পাদ্রীদের বেলায় তিনি শাস্তির বিধান করলেন, যদি তারা পরিশ্রম না করেন তাহলে শুধু একবেলার খাদ্য পাবেন। কলম্বাসের এই বিধানের ফলে সেই উপনিবেশের অধিকাংশ লোকই তার শত্রু হয়ে উঠল, কিন্তু তার তখন সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। তার মাথায় তখন পৃথিবীর মানচিত্র রাত দিন ঘুরছিল। তিনি ভাবছিলেন আরো কত নতুন দেশ আছে, অথচ সেখানে এখনো তিনি পৌঁছতে পারেননি। যে ভারতবর্ষের কথা তিনি লোকের মুখে শুনেছেন, ইতি কথাই শুনেছেন, সেখানকার অন্তর্দেশে তিনি শুনেছেন বড় বড় রাজারা আছেন। পশ্চিমের অগ্রদূত হয়ে সেখানে তাকে পৌঁছতে হবে। যে সোনা মণি মরকতের কথা তিনি রাজা এবং রানী ইসাবেলাকে শুনিয়ে এসেছেন, এখনো সেসব দেশে তিনি পৌঁছতে পারেননি। তাই তার মাথায় তখন রাত দিন ঘুরছিল নবনব দেশের চিত্র, নবনব তটভূমির স্বপ্ন। তাই কোথায় কার মনে কি হচ্ছে সে চিন্তা তার ছিল না। যাকে রাজা বলে স্বীকার করেছেন, তার সামনে যে বিরাট স্বপ্ন তিনি তুলে ধরেছেন, তাকে সফল করতেই হবে। কিন্তু হায়, তখন কলম্বাসের মনে কোনো ধারণাই ছিল না যে মানুষের হাতে কি কঠিন আঘাত তার জন্য অদূর ভবিষ্যতে অপেক্ষা করছিল। তিনি স্থির করলেন ইসাবেলায় বসে না থেকে তিনি নতুন দেশের আবিষ্কারের জন্য বেরোবেন।
তার অবর্তমানে সেই নবগঠিত নগরীর শাসনভার তিনি কয়েকজন লোকের মিলিত এক কাউন্সিলের ওপর দিয়ে গেলেন এবং সেই কাউন্সিলের সভাপতি করে গেলেন তার ছেলে দিগোকে। ওজেদার ওপর ভার রইল ফোর্ট সেন্ট টমাসের। মার্গারেট নামে তার আর একজন সাহসী কর্মচারীর ওপর সেখানকার আশেপাশে স্থলভূমির তদারকি করে সোনার খনির সন্ধান করবার ভার দিয়ে গেলেন। এইভাবে সমস্ত ব্যবস্থা করে তিনি আবার জলে ভাসলেন। কয়েক মাস সমুদ্রে ব্যর্থভাবে ঘুরে তিনি যখন ইসাবেলায় ফিরে এলেন, তখন দেখলেন যে তার বিরুদ্ধে চক্রান্তকারীরা বহুদূর অগ্রসর হয়েছে। কলম্বাস সঙ্গে করে যেসব সৈনিক এনেছিলেন, মার্গারেট ছিলেন তাদের নায়ক। কলম্বাসের অনুপস্থিতিতে ফাদার বয়েলের প্ররোচনায় তিনি তার লোকজন নিয়ে দিগোর বিরুদ্ধে এক সশস্ত্র অভিযান আয়োজন করেন। কলম্বাসের ভাই বার্থোলোমিও যথাসময়ে সেই বিদ্রোহের খবর জানতে পেরে মার্গারেটকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত হন। মার্গারেট জানতেন যে বার্থোলোমিও কলম্বাসের মতোই সাহসী এবং বীর, তাই তিনি ইসাবেলা আক্রমণ না করে বন্দরে তাদের দলের যেসব জাহাজ ছিল তাই নিয়ে স্পেনের অভিমুখে যাত্রা করলেন। উদ্দেশ্য স্পেনে ফিরে গিয়ে কলম্বাসের সম্বন্ধে কুৎসা রটিয়ে রাজ অনুগ্রহ থেকে কলম্বাসকে বঞ্চিত করা। আর এদিকে নরখাদকদের নেতা ক্যানারো তার লোকজন নিয়ে ফোর্ট সেন্ট টমাস অবরোধ করল। দিনের পর দিন সেই নরখাদকদের সঙ্গে যুদ্ধ চলতে লাগলো। সুবিধা ছিল যে তাদের হাতে ছিল বন্দুক। ক্যানারো যখন দেখল যে বন্দুকের সঙ্গে পাল্লা দিয়ে এরকম যুদ্ধ করে তাদের লোক জিততে পারবে না, সে তখন তার লোকজন নিয়ে প্রত্যাবর্তন করল। মার্গারিট চলে যাওয়াতে তার দলের সৈন্যরা নায়ক শূন্য হয়ে নিরীহ ইন্ডিয়ানদের ওপর যথেচ্ছ অত্যাচার শুরু করে। এহেন অবস্থায় কলম্বাস ইসাবেলায় ফিরে এলেন। স্পেনে ফিরে গিয়ে মার্গারেট ও ফাদার বয়েল সেই বিদেশি ইতালিয়ানদের নামে ভয়ঙ্কর কুৎসা রটনা করতে লাগলেন এবং সে ব্যাপারে তার ফোনসেকার দলের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেলেন। তাদের চেষ্টার ফলে রাজা ও রানীর কাছেও এই সব কুৎসা রটে গিয়েছিল। কলম্বাস যে স্বর্ণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তিনি তা পাঠাতে পারেননি, সেজন্যই রাজা ও রানীর মন ইতিমধ্যেই ভারাক্রান্ত হয়েছিল। তারপর যখন তারা শুনলেন যে কলম্বাস সেখানকার লোকেদের ওপর ভয়ঙ্কর নির্যাতন করছেন এবং নিজের জন্য কলসি কলসি সোনা সঞ্চয় করে রাখছেন, তখন রাজা ও রানীর মন তিক্ত হয়ে উঠল। তারা অপর পক্ষের কথা শোনার আগেই নিজেদের মনে কলম্বাসের সম্বন্ধে বিরুদ্ধ হয়ে রইলেন এবং কলম্বাসের গতিবিধি ও কাজ সম্বন্ধে নিজের চোখে দেখে রিপোর্ট করবার জন্যে তারা তাদের একজন বিশ্বস্ত উচ্চ রাজকর্মচারীকে পাঠালেন। সমুদ্র তরঙ্গে বিপর্যস্ত হয়ে সেই রাজকর্মচারী যখন ইসাবেলায় গিয়ে পৌঁছলেন, তখন ইসাবেলার চারিদিকে গোলমাল। সেই গোলমালের মধ্যে তিনি কলম্বাসের ওপর হুকুম জারি করতে লাগলেন এবং তার প্রত্যেক কাজে সন্দেহ করে তাকে বাধা দিতে লাগলেন। ক্রমশ ব্যাপার এমনই হয়ে এলো যে কলম্বাস নিজে ফিরে এসে রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবার উদ্দেশ্য নিয়ে স্পেনের অভিমুখে রওনা হলেন। কলম্বাস ফিরে এলেন, কিন্তু এবার যখন কলম্বাস ফিরে এলেন তখন তাকে অভিনন্দন করতে তটভূমিতে উন্মাদ জনতার চিৎকার রইল না। নগরে নগরে অভিনন্দনের জন্য রাজাজ্ঞা প্রচারিত হলো না। সাধারণ লোক উত্তেজনা চায়, তারা দিনের পর দিন অধ্যাবসায় অন্তরের নিভৃত নিষ্ঠা এসব জিনিসকে অভিনন্দন করতে সহসা চায় না। তার ওপর কলম্বাসের শত্রুপক্ষ যেসব কুৎসা রটিয়েছিল তা তারা 16 আনা বিশ্বাসী করে নিয়েছিল। পরের নিন্দার চেয়ে মুখরোচক জিনিস সাধারণ মানুষের কাছে আর কিছুই নেই। কাল যাকে তারা দেবতা জ্ঞানে পূজা দিয়েছিল, আজ তার নামে জঘন্যতম কুৎসা রটেছে। বিচার করে দেখবার ধৈর্যটুকু পর্যন্ত তাদের থাকে না। রাজসভায় রাজা ও রানী ইসাবেলা তাকে সমাদর করলেন বটে, কিন্তু সে সমাদরের মধ্যে তেমন কোনো প্রাণের উত্তাপ তিনি পেলেন না। রাজসভা থেকে কলম্বাস শুনলেন গুঞ্জন ধ্বনি হচ্ছে, যার মর্ম হচ্ছে কলম্বাস কি এমন করেছে তারা ইচ্ছা করলেই সবাই তা করতে পারত। কলম্বাসকে সম্মান দেখানোর জন্য একটা ভোজের আয়োজন হলো বটে, কিন্তু তাও যেন প্রাণশূন্য।
কলম্বাস লক্ষ্য করলেন ভোজে আয়োজনের অভাব নেই, সমারোহের অভাব নেই, অজস্র প্রাচুর্য চারিদিকে উপচে পড়ছে, তবুও তাতে আন্তরিকতার অভাব। বরং এমন দু চারটে কথাবার্তা তার কানে এলো যা তার কাছে জঘন্য বিদ্রূপ বলেই মনে হলো। তিনি শুনলেন নিমন্ত্রিত সভাসদরা পরস্পরের কথাবার্তা বলছেন। তাদের একজন বললেন, কলম্বাস কি এমন একটা কাজ করেছে যার জন্য এত সমারোহ? অপর একজন তার জবাব দিলেন, সে আর বলো কেন ভাই, এ যেন কত বড় একটা আবিষ্কার। জীবনে সাগর জলে ভাসেনি এমন লোক কোথাও আছে নাকি? তুমি না হয় গিয়েছ 10 মাইল, আমি গিয়েছি 20 মাইল, কেউ বা গিয়েছে 25 মাইল, যা শুধু এই মাইলেরই পার্থক্য। তাছাড়া এতে আর বাহাদুরির কি আছে? কলম্বাস নয়, কিছুটা বেশি পথই সাগর জলে গিয়েছিল। চেষ্টা করলে হয়তো তুমিও পারতে, আমিও পারতাম, আর যে কোনো লোকই পারত। কলম্বাস তাদের কথাবার্তা শুনলেন, শুনে বুঝতে পারলেন যে কথার স্রোত বইছে কোন দিকে। তিনি তার কোনো প্রতিবাদ করলেন না। ডিশ থেকে একটি ডিম তুলে নিয়ে বললেন, বন্ধুগণ, আপনারা কেউ এই ডিমটাকে ডিশের ওপর দাঁড় করাতে পারবেন? সভাসদরা একে একে সকলেই চেষ্টা করলেন, কিন্তু তাদের সকলেই সেই চেষ্টায় ব্যর্থ হলো। কেউ সেটি দাঁড় করাতে পারলেন না। তখন কলম্বাস বললেন, দিন, এখন ডিমটা আমার হাতে দিন। এই বলে সেটি হাতে নিয়ে তার একটা দিক টেবিলে ঠুকে দিলেন। ঠুকতেই ডিমের সেই অংশের খোলাটা ভেঙে গেল। তারপর সামান্য চেষ্টা করতেই ডিমটাকে সেই মাথার উপর দাঁড় করানো গেল। সবাই প্রতিবাদ তুললেন, ওরকমভাবে সবাই পারে, আমরাও পারতাম। কলম্বাস বললেন, হ্যাঁ পারতেন আপনারা, কিন্তু যদি আপনাদের মাথায় এতটুকু বুদ্ধি খেলতো। মাথায় খেলা নিয়েই হচ্ছে যত পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্যই নেই। আপনাদের মাথায় যদি খেলতো তাহলে আপনারাও নতুন জগৎ আবিষ্কার করতে পারতেন। উপস্থিত সভাসদরা কলম্বাসের কথায় মর্ম গ্রহণ করতে পেরে নিস্তব্ধ হয়ে রইল। কিন্তু হিংসুক যারা, পরশী কাতর যারা, তর্ক করে তো তাদের হৃদয় জয় করা যায় না। কলম্বাস সর্বত্রই একটা ষড়যন্ত্রের আভাস পেতে লাগলেন। ক্রমশ তার মন ভেঙে পড়ল। তিনি অবশ্য অভিনন্দন নেবার জন্য আসেননি। যে কাজ তিনি শুরু করেছিলেন তাকে এগিয়ে নিয়ে যাবার জন্যেই আরও অর্থের প্রয়োজন, আরও লোকের প্রয়োজন। তাই তিনি আবার রাজা এবং রানী ইসাবেলার দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বারবার আবেদন সত্ত্বেও কলম্বাস তাদের কাছ থেকে কোনো উত্তরই পেলেন না। উত্তরের অপেক্ষায় 2 বছর কেটে গেল। অবশেষে রানী ইসাবেলার মনে কলম্বাস রেখাপাত করতে পারলেন। রানী ইসাবেলাকে তিনি বোঝাতে পারলেন যে কলসি কলসি কাঁচা সোনা না নিয়ে আসতে পারলেও যেসব নতুন রাজ্য তিনি স্পেনের হয়ে অধিকার করেছেন এবং করবেন, তাতে সাম্রাজ্য হিসাবে স্পেনের গৌরব এবং শক্তি বাড়বে বই, কমবে না। রানী ইসাবেলা সন্তুষ্ট হয়ে আবার অভিযানের ব্যবস্থা করে দিলেন। কিন্তু এবারের অভিযানে লোক আর পাওয়া যায় না, কারণ ইতিমধ্যেই কুৎসাই চারিদিকে রটে রয়েছে। উপনিবেশ সম্বন্ধে যেসব কাহিনী প্রচারিত হয়েছিল তাতে কোনো লোকই আর ঘরের মায়া ত্যাগ করে যেতে চাইল না। অবশেষে জেল থেকে কয়েদিদের জোর করে কলম্বাসের সঙ্গে পাঠানো হলো। তৃতীয় অভিযান ও লাঞ্ছনা। 1898 সালে কলম্বাস তৃতীয় অভিযানে বেরোলেন। এবার তার প্রধান আবিষ্কার হলো দক্ষিণ আমেরিকার মূলভূমি। প্রধানত এতকাল তিনি কতকগুলো দ্বীপ ও দ্বীপপুঞ্জ আবিষ্কার করে তৃপ্তি লাভের চেষ্টা করেছিলেন, কিন্তু তার এবার মনে হলো না, তা নয়, নতুন জগৎ কেবল এই নিয়েই সীমাবদ্ধ হতে পারে না। জানি কোনো এক অজানা জগৎ তার বিস্তৃত অবয়ব ও অন্তত রহস্য নিয়ে কোথাও লুকিয়ে রয়েছে। কলম্বাসের যত্ন ও সাধনায় তাঁর অন্তরের সেই বিরাট ভবিষ্যৎ সত্যরূপে প্রকটিত হয়ে উঠল। নূতন জগতের মূল ভূমি যথার্থই
একদিন তার চোখের বাস্তবে সোনার কাঠি ছুঁয়ে কত অলৌকিক রহস্যের ভাণ্ডার নিয়ে তার চোখের সম্মুখে এসে ধরা দিল। কলম্বাস এবার আবিষ্কার করলেন দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার নিকটবর্তী কোনো দ্বীপ বা দ্বীপপুঞ্জ নয়, দক্ষিণ আমেরিকার মূল ভূমি। এই তৃতীয় অভিযানের শেষ ভাগে কলম্বাস যখন ইসাবেলায় এসে পৌঁছলেন, তখন সেখানকার অবস্থা দেখে তার মন একেবারে ভেঙে পড়ল। রোল্ড্যান বলে এক লোক বিদ্রোহ ঘোষণা করে কলম্বাসের জায়গায় নিজেকেই ভাইসরয় বা রাজ প্রতিনিধি বলে ঘোষণা করেছে। তার অত্যাচারে তখন চারিদিকে আগুন জ্বলে উঠেছে। কলম্বাসকে ফিরে আসতে দেখে রোল্ড্যান প্রকাশ্যভাবে তাকে অপমান করতে শুরু করে দিল। বিরক্ত হয়ে অধিকাংশ লোক তখন স্পেনে ফিরে গিয়েছিল এবং স্পেনে ফিরে এসে তারা সব দোষ কলম্বাসের ঘাড়ে চাপিয়ে দিল। সমস্ত ব্যাপারকে উপহাসযোগ্য বলে প্রচার করতে লাগলো। রানী ইসাবেলা বিরক্ত হয়ে ফ্রান্সিস বোবডিলা নামে তার নিজের একজন লোককে রাজ প্রতিনিধি করে পাঠালেন। তাঁর উপর তিনি ক্ষমতা দিলেন যে যদি তিনি দেখেন যে কলম্বাস সত্যই অপরাধী, সেই দণ্ডে সেইখানে তাকে শাস্তি দিতে। জগৎ এইভাবে বারবার ভুল করে এসেছে। যার কাছ থেকে সে উপকৃত হয়েছে তাকেই সে লাঞ্ছনা দিয়ে মেরে ফেলেছে। স্পেন ত্যাগ করবার আগেই বোবডিলা জানতেন কলম্বাস সম্বন্ধে তিনি কি করবেন, কারণ কলম্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে তিনিও ছিলেন একজন নেতা। ইসাবেলার উপস্থিত হয়েছে সেখানকার অরাজক অবস্থা দেখে তিনি তৎক্ষণাৎ কলম্বাসকে বন্দি করলেন এবং যে বীরপুরুষ তার স্পেনের হাতে অর্ধ পৃথিবীর সংবাদ এনে দিয়েছিল, শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তাকে স্পেনে বন্দি করে পাঠিয়ে দেওয়া হলো। আজীবন রূঢ় সংগ্রামের শেষে এই নিষ্ঠুরতম পুরস্কারে কলম্বাস একেবারে ভেঙে পড়লেন। রানী ইসাবেলার সামনে যখন তাকে উপস্থিত করা হলো, তাঁর আর সে চেহারা তখন নেই। এই নিদারুণ অপমানের আঘাতে তাঁর সারা দেহে অকাল বার্ধক্য নেমে এসেছে। মুখের সে দীপ্তি আর নেই। রানী ইসাবেলা দেখলেন বৃদ্ধ জরাজীর্ণ কলম্বাসের চোখে জল। তিনি আর স্থির থাকতে পারলেন না। ভাবে অভিভূত হয়ে তিনি নিজের হাতে কলম্বাসের শৃঙ্খল খুলে দিলেন। তারপর কলম্বাসের সমস্ত কাহিনী শুনে রানী ইসাবেলা বুঝলেন যে কলম্বাসের বিরুদ্ধে এক হীন ষড়যন্ত্র চলছে। সেই মুহূর্তে তিনি বোবডিলাকে শাস্তি দেবার জন্য লোক পাঠালেন এবং কলম্বাসকে আবার চতুর্থ অভিযানে পাঠাবার ব্যবস্থা করলেন। চতুর্থ অভিযান। কলম্বাস চতুর্থ অভিযানে বেরিয়ে কিছুকাল মেক্সিকো উপসাগরের দক্ষিণ দিক ধরে এগিয়ে যেতে লাগলেন। আবিষ্কারের মায়াজালে অজানা নতুন জগতের কত অজ্ঞাত রহস্য ধরা পড়তে লাগলো। তারপর তিনি তীরে নেমে দেখলেন ঔপনিবেশ স্থাপন করার সমস্ত চেষ্টাই তার ব্যর্থ গিয়েছে। কয়েকজন মাত্র স্পেনীয় আর্মাডা নিয়ে তার ছেলে দিয়েও কখনো পিতার অপেক্ষায় বসেছিল। চারিদিকে ইন্ডিয়ানরা স্পেনিয়ার্ডদের যথেচ্ছ ব্যবহার উত্ত্যক্ত হয়ে তাদের সঙ্গে মিত্রতা করার কোনো প্রয়োজন অনুভব করে না। কলম্বাস দেখলেন খাদ্যের অভাবে তাদের মারা পড়তে হবে। যদি ইন্ডিয়ানদের সঙ্গে আবার সদ্ভাব ফিরিয়ে না আনতে পারেন, এই সময় এক অভিযানে জামাইকার তীরে ভগ্ন তরী অবস্থায় কোনো রকমের সাঁতার দিয়ে তিনি জীবন রক্ষা করেন। কিন্তু দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, কোনো সাহায্যের কোনো চিহ্ন নাই। অবশেষে যখন উপবাসে দেহ প্রায় মুমূর্ষু হয়ে পড়েছে, সেই সময় তার ছেলে তাকে সেই অবস্থা হতে উদ্ধার করে স্পেনে ফিরিয়ে নিয়ে আসে। কলম্বাস আবার স্পেনে ফিরে এলেন। কিন্তু কোথায় সে অভিনন্দন, কোথায় সে মালাচন্দন? সকলের চেয়ে দুঃখের বিষয়, কলম্বাস ফিরে এসে শুনলেন যে রানী ইসাবেলা পরলোক গমন করেছেন। তখন তার আর কোনো আশাই রইল না।
রাজা ফার্দিন্যান্ড ক্রমশ কলম্বাসকে একেবারে ভুলেই গেলেন। কলম্বাস যেসব রাজ্য আবিষ্কার করেছিলেন সেখানে স্পেনের রাজদণ্ড তখন পুরো মাত্রায় গিয়ে পৌঁছিয়েছে। কিন্তু হায় হতভাগ্য বৃদ্ধ কলম্বাসের সংবাদ নেওয়া আর তখন কেউ প্রয়োজনই মনে করে না। রানী ইসাবেলা তার যে মাসিক বৃত্তির বন্দোবস্ত করে গিয়েছিলেন, অবহেলায় তাও ক্রমশ বন্ধ হয়ে গেল। তার ফলে পৃথিবীতে সুসভ্য ইউরোপ সেদিন যে কর্তৃত বায়ুর তপ্ত প্রবাহ বয়ে গিয়েছিল সে কথা মনে হলে আজও শ্বাসরুদ্ধ হয়ে যায়। যে লোক অর্ধ পৃথিবীর সংবাদ এনে দিল সেই লোককেই সেদিন স্পেনের রাজপথে ভিখারির মতো ঘুরে বেরিয়েছিল। থাকবার জন্য তার মাথা গোজার একটা ছাদও জোটেনি। খাদ্যের অভাবে তাকে সেদিন এক সরাইখানা থেকে আর এক সরাইখানায় ভিক্ষা করে বেড়াতে হয়েছে। রাজা ফার্দিন্যান্ড সেদিন কলম্বাসের দিকে ফিরেও চাননি। এইভাবে নিদারুণ অবজ্ঞা আর দারিদ্র্যের মধ্যে কলম্বাস 1905 খ্রিস্টাব্দের 20 মে শেষবারের মতো এমন এক মহা অভিযানে বেরোলেন যে অভিযান কোনো মানুষই আর কোনোদিন ফিরে আসে না। তিরোধানের পরে 1905 খ্রিস্টাব্দে 20 মে জগতের ইতিহাসে এক স্মরণীয় দিন। নতুন জগতের আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস সেদিন শ্রান্ত ক্লান্ত ও অবসন্ন হয়ে ভগ্ন হৃদয়ে স্পেনের ভ্যালাডয়েড শহরে কবরতলায় তার শেষ বিশ্রাম খুঁজে নিলেন। আবিষ্কারের নেশায় উন্মত্ত হয়ে নানা দুঃখ বিপর্যয়ের ভিতর দিয়ে মাটির পৃথিবীর এক নগণ্য সন্তান 1492 সাল হতে যিনি কেবলই সাগরতলায় দোল খেতে খেতে শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়েছিলেন, তারপর কৃতজ্ঞ মানুষ যাকে আঘাতের পর আঘাত হেনে মর্মত্ব ব্যথা বেদনায় জর্জরিত করে ফেলেছিল, অবশেষে অভাব ও অনাহারে যাকে চিরসঙ্গী আঁকড়ে ধরেছিল, সেই হতভাগ্য কলম্বাসের এতদিনে হলো চিরমুক্তি। কোনো সম্রাট বা সম্রাজ্ঞীর অনুগত্য বা নিগ্রহ, স্বদেশবাসী বা স্বজাতিগয়ের ব্যঙ্গ বা ভ্রুকুটি, কিংবা অভাব ও দারিদ্র্যের নিষ্পেষণ বা অনাহারের আতঙ্ক, সমস্তই আজ তার কবরের বাইরে পড়ে রইল। নিরুপদ্রব কলম্বাস তার শেষ শয্যায় শান্তিতে শুয়ে রইলেন। কলম্বাসের অমর আত্মা শান্তিতে রইল বটে, কিন্তু পৃথিবী, তার স্বদেশ কিংবা তার স্বজাতি, তারা কেউ শান্তিতে রইতে পারল কি? না। পৃথিবীর জ্ঞানের ভাণ্ডার যিনি বাড়িয়ে গেলেন, পৃথিবীর ঐশ্বর্য যিনি বাড়িয়ে গেছেন, মানুষের দৃষ্টিকে যিনি অন্তত সাগরের অপর তীর পর্যন্ত টেনে নিয়ে গেছেন, তাকে যারা উপযুক্ত মর্যাদা দানে কুণ্ঠিত হয়েছে, শান্তি তাদের পক্ষে অসম্ভব। কাজেই কলম্বাসের মৃত্যুর পর, তার সমাধি লাভের পর নিয়তির চক্রে ঘুরে এলো পৃথিবীর হিসাব নিকাশের দিন। জগৎ সেদিন আর ভুলে বসতে পারল জগতের কাছে কলম্বাস যে কি অসীম লাঞ্ছনাই সহ্য করেছেন, তাই ভেবে সারা জগৎ শিউরে উঠল। কাজেই তখন থেকেই শুরু হলো অনুতাপ ও অনুশোচনার মূর্ত বিকাশ। তার আতিশয্যে কলম্বাসকে জগৎ তার নীরব নিভৃত কবরে নিচেও স্থির থাকতে দিলে না। কবর খুঁড়ে তার দেহাবশিষ্ট বার হয়ে করা হলো। তারপর 1513 খ্রিস্টাব্দে অধিকতর সমারোহের সঙ্গে তাকে কবরে আবার সমাহিত করা হলো স্পেনের সেভিলিয়ে শহরে। এরপর 20-22 বছর বেশ নিরুপদ্রবেই কেটে গেল। স্পেনের রাজদণ্ড, পুরনো পৃথিবীর প্রভুত্ব তখন নতুন জগতের অনুপরমাণুকে কায়েমি হয়ে বসে যাচ্ছিল। স্পেন তথা সারা ইউরোপ তখন আর কলম্বাসকে মর্যাদা দিতে কৃপণতা করতে পারে না, কারণ নতুন জগতের ঐশ্বর্য, নতুন জগতের পরিচয় তাদের চোখের কাছে তখন এক নতুন সূর্যের আলো ছড়িয়ে দিয়েছে। ওদিকে পশ্চিমে নতুন জগতও বুঝতে পেরেছে কোথায় তারা ছিল আর কোথায় তারা এসেছে।
অপাংতেয় লোকের মতো ক্ষুদ্র গণ্ডির ভিতর ক্ষুদ্র পৃথিবীর ক্ষুদ্র অধিবাসী হয়ে তারা ঘৃণিত জীবন অতিবাহিত করছিল। কিন্তু আজ তারা এক বিশাল পৃথিবীর অধিবাসী, সকলেই সমান মর্যাদার অধিকারী। পূর্ব ও পশ্চিম উভয়েরই মনে একসঙ্গে প্রশ্ন জেগে উঠল, কে কে এর মূল কারণ? পূর্বের পুরানো জগৎ আর পশ্চিমের নতুন জগৎকে আজ সমসূত্রে এক পংক্তিতে এনে দাঁড় করালেন কে? কৃতজ্ঞ চিত্তে সবাই অনুভব করলেন তিনি কলম্বাস। কাজেই অনুভবের সাথে সাথে আবার এলো তার অভিব্যক্তি। কিন্তু এবার সাড়া দিলে পশ্চিমের নতুন জগৎ। পশ্চিমের নতুন জগতের এক অংশ, কলম্বাস যাকে স্পেনের নাম দিয়েছিলেন হিস্পনিওলা অর্থাৎ ছোট স্পেন, অধুনা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের হাইতি দ্বীপের অন্তর্গত। সেখান থেকে দাবি এলো আবিষ্কারক কলম্বাসের দেহাস্থি সেখানে তারা সমাহিত করবে। তাই হলো 1536 খ্রিস্টাব্দে কলম্বাস ও তার ছেলের দেহাস্থি স্পিনোলিওলার স্ট্র্যান্ডো ডোমাঙ্গিতে স্থানান্তরিত করা হলো। তার 45 বছর আগে 1492 সালে যে দেশের ভূঁয়ে কলম্বাস প্রথম পদার্পণ করেছিলেন, আজ সেখানেই তার অমর আত্মা শান্তিতে বিশ্রাম করতে লাগল। প্রথম পদার্পণের দিন তার যে অনুভূতি ছিল, আশা আকাঙ্ক্ষার যে উন্মাদনা, সেদিন তার বুকের ভিতর মহা আন্দোলন তুলেছিল। দীর্ঘ 45 বছর পরে সে দেশের জল হাওয়ায় ছোঁয়াচ লেগেছে। তার ক্লান্ত আত্মা সেদিনও কোনো অনুভূতির নড়ে উঠছিল কিনা কে জানে। কত গৌরব আজ কলম্বাসের! অনাবিষ্কৃত অপরিচিত পৃথিবীর এক নতুন দেশ, তাঁরই আবিষ্কৃত লীলাভূমি হিস্প্যানিওলা। অকৃতজ্ঞ পৃথিবীর লাঞ্ছিত সন্তান আবিষ্কারক কলম্বাস শান্তিতে চিরনিদ্রিত। এতদিনে বুঝি সত্যই প্রমাণিত হলো কলম্বাসের কর্তৃত্ব ও সম্মান আজ সবাই বুঝতে পেরেছে। নতুন ও পুরাতন পৃথিবীর সর্বত্রই উঠল কলম্বাসের জয় জয়কার। সুদীর্ঘ 250 বছর এমনিভাবে কেটে গেল। নতুন জগতের ধনৈশ্বর্য, নতুন জগতের জীবজন্তু ও সম্পদ তখন পুরানো পৃথিবীর, বিশেষত ইউরোপের বুকে কত আশার আলোর রঙিন স্পন্দন জাগিয়ে তুলেছিল। ভাবের আবেশে কলম্বাসের বিজয় বৈজয়ন্তী ক্রমশ সকলেই অনুভূত হয়ে মনে হচ্ছিল। কলম্বাসের নাম ও ছোঁয়াচ পেতে সকলেই যেন লোলুপ হয়ে ওঠে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অন্তরতম দ্বীপগুলি কিউবার বুকে তেমনি একটা আলোড়ন উপস্থিত হলো। তারই ফলে 250 বছরেরও কিছু বেশি দিন পরে 1976 খ্রিস্টাব্দে কলম্বাসের সুপ্ত আত্মার হলো আবার এক নতুন জাগরণ। নিদ্রিত কলম্বাসের দেহাস্থি আবার নতুনভাবে সমাহিত করা হলো। কিউবার হাভানা শহর হলো এবার এখানকার সমাধিভূমি। এর কিছুকাল পর কিউবা এক ভয়ানক যুদ্ধে জড়িত হয়ে পড়ল। তার শান্তিপূর্ণ আবহাওয়া যুদ্ধের ধুমে পঙ্কিল ও বিষাক্ত হয়ে উঠল। শত্রু ও মিত্র উভয় পক্ষের শিক্ষা ও সংস্কৃতির কোনো অতল গহ্বরে তলিয়ে গেল। তারপর লড়াই যখন শেষ হয়ে গেল, তখন শুরু হলো আবার এক নতুন উদ্দীপনা। পুরনো পৃথিবী, ইউরোপের বিশেষত স্পেন নূতন করে অনুভব করলো কলম্বাস তো ছিলেন আমাদেরই একজন। আমাদেরই দেশের রাজা ফার্দিন্যান্ড আর রানী ইসাবেলার সাহায্যেই তো কলম্বাস তার বিজয় বৈজয়ন্তী উড়িয়ে এক নতুন জগৎ আবিষ্কারের উন্মাদের মতো বেরিয়ে পড়েছিলেন। কাজেই কলম্বাসের আবিষ্কার সে তো আমাদেরই আবিষ্কার, স্পেনের আবিষ্কার। কলম্বাসের বিজয় সে আমাদেরই বিজয়, স্পেনের বিজয়। কলম্বাস নিজেও তা মেনে নিয়েছিলেন, আর তা মেনে নিয়েছিলেন বলে তিনি তার আবিষ্কৃত ভূমির এক অংশের নাম দিয়েছিলেন হিস্পেনিওলা বা ছোট স্পেন। তাহলে তাঁর দেহ সমাহিত করবার যে গৌরব, সে গৌরবে স্পেনের দাবি হচ্ছে সর্বাগ্রে। কাজেই স্পেন স্থির করল কলম্বাসের দেহাস্থি তারা নিয়ে আসবে স্পেনে, তারপর আবার নতুন কবর দেওয়া হবে।
এই মতে 1899 খ্রিস্টাব্দে অর্থাৎ হাভানায় পতিত হবার প্রায় 100 বছর পরে হাভানার কবরদুয়ার আবার একবার খোলা হলো। তারপর মহা সমারোহে তার দেহাস্থি নিয়ে আসা হলো স্পেনের গ্রানাডা শহরে। গ্রানাডার কবরতলায় কলম্বাস শুয়ে রইলেন কয়েক বছর। তারপর 1902 খ্রিস্টাব্দে শেষবারের মতো আর একবার তার সুনিদ্রায় ব্যাঘাত করা হলো। তার দেহাস্থি নিয়ে আসা হলো স্পেনের সোভাইলি শহরে। সেখানে সুন্দর এক স্মৃতি মন্দির, অমর আবিষ্কারক কলম্বাসের দেহাস্থি ধারণ করার মতো সুবিস্তৃত সুউন্মুক্ত মায়ের মতো পরম স্নেহে সে মন্দির কলম্বাসের পুণ্যাস্থি বুকে নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। আকাশে সূর্য নিশ্চল, মর্তে নিশ্চল কত অভ্রবেদী পর্বতারাজি, তেমনি সারা বিশ্বে আজ নিশ্চল সেই অমর কীর্তি কলম্বাসের যশরাশি। পৃথিবীর জীবনে কোনোদিনই সে যেন ক্ষুণ্ণ হবে না, হতে পারে না। সে যশ অমর, অক্ষয়। এতক্ষণ আপনারা শুনছিলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা সমুদ্রজয়ী কলম্বাস। গল্প পাঠে আমি অজিত এবং কৌশিক। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।